লেডিস ক্লাবের বন্ধুগণ, শুভ সন্ধ্যা, শুভ সময়। নিয়মিত আড্ডায় আমি আবারও চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। আর হ্যাঁ, সাথে কিন্তু আছে আমাদের তিনজন দারুণ অতিথির সাথে আলাপচারিতায় যাব। তার আগে তোমাদের সাথে বলে নিই, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হেনা আনো আমের মুকুল। যদিও ফাল্গুন এখনো আসেনি, আসি করছে, কিন্তু প্রকৃতিতে কিন্তু এই যে আমের মুকুলের মানে মজাটা চলে এসেছে। তো সেই একটা সন্ধ্যের সুন্দর মৌ গন্ধ ভরা আড্ডায় আজকে তোমাদের সাদর আমন্ত্রণ। সাথেই থাকবে যতক্ষণ না আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তিনজন নারী, তিন জগতের সেরা। মানে আমার তো সবসময় ভালোই লাগে লেডিস ক্লাবে এসে নতুন নতুন মুখ দেখা হয়। তো একেবারে এক আয়োজনে তিন মহিরথী আমার কাছে মনে হচ্ছে। মহিয়সী তো বটেই, একেবারে মহিয়তী মহিরুহ যা বলি না কেন, আমার ভীষণ ভালো লাগার। মানে আমি বুঝতে পারছি না যে আজকে মানে কালকে রাত্রে শুরু হয়েছে, কার মুখ দেখে ঘুম ভেঙেছে। আর জাকিয়াকে ধন্যবাদ দিতে হবে সবচেয়ে বেশি। একে তো আজকের বিষয়টাও দারুণ সুন্দর এবং দারুণ সুন্দর অতিথির সাথে আমি আছি। ডান দিক থেকে শুরু করি, জবেরা রহমান, লিনু আপা, ক্রীড়াবিদ এবং লেখক। আমার মনে হয় না যে আপনাকে নতুন করে আমার পরিচয় করিয়ে দিতে হবে, বরং আপনি আপনার কথাগুলি আমাদের আলাপচারিতার ফাঁকে বন্ধুদের সাথে আড্ডায় বলে দেবেন। কেমন লাগছে আপনার? ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে যে আমরা তিন বন্ধু একসাথে এসেছি। আড্ডা আসলে খুব মজার, আর ভালো লাগা বন্ধুদের সাথে আড্ডা দিতে আরো বেশি মজা লাগে। একদম, তার মানে আপনাদের অনুষঙ্গটাও দারুণ। তিন বন্ধু একসাথে ঘোরাফেরা করি, কি অসাধারণ ব্যাপার। তাহলে তো বন্ধুত্ব নিয়েও অনেক কথা বলা যাবে আজকে। একদম। তারপরে আছেন লিপি খন্দকার, ফ্যাশন ডিজাইনার। আমি কিন্তু আপনার ফ্যাশনের ভক্ত, আমি শুধু না, আমার মেয়েও। কেমন আছেন? আমি ভালো আছি। আপনার যাত্রা কতটা চ্যালেঞ্জিং ছিল এগুলি আমরা পরে আসবো, পরিচিতি পর্বটা সেরে নিই, কেমন? হ্যাঁ, ঠিক আছে। আর তারপরে আছেন আবিদা নাসরিন, কলিয়াপা। এখনো কি কলিয়াপা কলি আছে নাকি ফুটি আছে? কলি থাকবো না, কলি থাকলে বলবেন ফুটে যেতে, তারপর ঝরে পড়তে, কলি থাকবো না। বাহ, দারুণ বলেছে। উনি আছেন সম্পাদক প্রাণের বাংলা। হ্যাঁ, আমার একটা অনলাইন পত্রিকা আছে। ও আচ্ছা আচ্ছা। মানে এই তিন বন্ধু কিভাবে এক হলেন আপনারা? আমি আর লিপি একদম অনেক 80 দশক থেকে আমরা, আমাদের বন্ধুত্বটা এখন পর্যন্ত আছে। 80 দশক মানে তো অনেক। আমরাও ছোট ছিলাম তখন। ছোটবেলার বন্ধুত্ব আমার কাছে যেটা মনে হয়, বন্ধুত্ব কখনো দূরত্ব দিয়ে মানে কতদিন ধরে আছে সেটা দিয়ে মানে বোঝায় না। বন্ধুত্ব এমনও হতে পারে যে 1 মাস আগে আমার বন্ধুত্বটা হয়েছে, কিন্তু খুব মানসিকভাবে ভিতর থেকে আমি অনুভব করি সে আমার খুব কাছের বন্ধু। সুতরাং বন্ধুত্ব শব্দটা আমার কাছে খুব মানে ভীষণ মানে গভীরের একটা ব্যাপার। তবে বন্ধুত্ব কখনো আমি দীর্ঘদিন দিয়ে বুঝাতে চাই না। সেটাই। লিনু আপার সাথে কিন্তু অনেক দিনের পরিচয় নাই, কিন্তু হয়ে গেছে কয়েক বছর, কিন্তু লিনু আপা এখন আমাদের অনেক কাছের মানুষ, অনেক কাছের। বেশ আড্ডা দেয়া হয়। এবং আজকে স্পেশাল আমার কাছে মনে হয়েছে, অনেক টেলিভিশনে প্রোগ্রাম করি, আমার কাছে আজকে অনুষ্ঠানটা আমার কাছে খুব আনন্দ দিচ্ছিল এই কারণে যে তিন বন্ধু একসাথে বসবো। ডানেও বন্ধু, বায়েও বন্ধু, হাত বাড়ালেই বন্ধু। হ্যাঁ, আমাদের এই বন্ধুত্ব নিয়েই তাহলে আমাদের আজকের বিষয়, যেহেতু চ্যালেঞ্জের মুখে, বন্ধুত্ব নিয়ে কি কোনো রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? লিনু আপা সূত্র ধরে বলে ফেলেছে, কলি আপাও বলে ফেলেছে, এবার লিপি আপা বলুন দেখি যে আপনাদের বন্ধুত্বে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, আছে কিনা? না, বন্ধুত্বের জায়গা থেকে আসলে আমি মনে করি না যে আমাদের কোনো চ্যালেঞ্জ আছে। না, আমরা আসলে এত ট্রান্সপারেন্ট যে আমাদের বন্ধুত্বের জায়গায় কোনো সময় খুব ওই যে দর কষাকষি করতে হয় বা মন কষাকষির এই বিষয়টা কখনো আসেনি। কারণ সবসময় যখন যার মনে হয়, আমরা কিন্তু মনে হলে রাত 12টা বাজে, 1টা বাজে, রাত 2টায় কিন্তু কল করতে পারি, মনে হতে পারে। গ্রুপ আছে, হ্যাঁ, গ্রুপ কলে আমরা কথা বলি। আবার আমাদের গ্রুপ আছে, সেটা হচ্ছে আমরা সবাই হচ্ছে সব কাজ, সবার সারাদিনের কি কাজ করলাম সব শেষ করে তারপর কিন্তু আমরা কথা বলি। তো বন্ধুত্বটা ওই জায়গায় আছে বলেই আমরা কিন্তু অত রাতেও কল দিয়ে কথা বলতে পারি, সবার সাথে কিন্তু সেটা হয় না।
অনেক অনেক যাক, একটা বিষয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে শান্তি পেলাম যে আমার মতের সাথে খুব মিল আছে। অনেকে বলে কি বন্ধুত্ব মানে খুনসুটি থাকবে, রাগারাগি থাকবে, অভিমান থাকবে। আমি বললাম কেন বাবা, সেটাও আছে, না, এটাকে সেটা অস্বীকার হয়। করা কিন্তু যায় না। সেটা একটু বন্ধুটা- মানে কেমন হয়ে যায় না, আসলে যে মান একটা জিনিস- ভাঙাতে হবে। না, না। এখন বন্ধুত্বের মধ্যে একটা জিনিস যেটা বন্ধু কিন্তু সবাই হতে পারে না। জীবনে কিছু কিছু বন্ধু আসে যারা কিন্তু আপনার জীবনে অনেক অঘটন ঘটিয়ে দিয়েও চলে যায়। আর সুতরাং বন্ধুত্ব খুব কেয়ারফুলি করতে সেটা হয়। কি বন্ধু? সেটা বন্ধু সেটাকে না। মনে হয় না, বন্ধু। আমরা অনেক সময় ভুল হ্যাঁ, মানুষ ভুল মানুষকে চয়েস করি, করে ফেলে, সেটার ব্যাপারে হ্যাঁ, আমাদের অনেক খুব কেয়ারফুল সময়। থাকতে ওটা হয়। আসেও ঝড়ের ব্যাগে, আমার ধারণা হ্যাঁ, চলেও চলে যায় যায়, তাড়াতাড়ি। হ্যাঁ, চলে যায়। তবে এটা ঠিক যে আমার কাছে মনে হয় যে বন্ধু জিনিসটা এরকম যে মান অভিমান থাকবে। হয়তো ওকে আমি একটা বললাম যে তুমি এটা করেছো কেন, ও আমাকে না আমি এটাই করি, মানে হ্যাঁ, ফ্রেন্ডশিপটা সেটা এরকমই হওয়া উচিত যে আমি যে মধুরতা সবকিছু মাখানো, অভিমান হ্যাঁ, তুই আমাকে অধিকার এটা বলতে পারলি বা তুই আমার জন্য এটা করলি না কেন, এটা হতে পারে। অধিকার ইনফ্যাক্ট একটা কিন্তু বন্ধু হ্যাঁ, মানে কিন্তু ওই যে অধিকার। একেবারে হ্যাঁ, অধিকার। হ্যাঁ, সেটা তো সেজন্যই তো বন্ধু। না হলে তো মানুষের কেন মা বাবা ভাই বোনের পরেও আরেকটা অনুষঙ্গ লাগে যার নাম বন্ধু। তো লিনু আপা, আপনার তো অনেক পরিচয়, অনেক, আপনার বন্ধুরাও আরো সুন্দর করে বলতে পারবে একজন আরেকজনের। আপনি নিজে কোন পরিচয়ে পরিচিত হতে ভালোবাসেন? আসলে আমি আমার জীবনের শুরুটাই তো খেলা দিয়ে, তো শুধু আমি একজন নিজেকে প্লেয়ার ভাবতেই বেশি পছন্দ করি। কারণ আমি মাত্র 9 বছর বয়সে এই খেলার জগতে পা দিয়েছি, সুতরাং ওটাই আমি বলতে পছন্দ করি সবচেয়ে বেশি। আর তারপরে যেটা হচ্ছে যে হ্যাঁ, আমি টুকটাক লেখালেখি করি, আর আমার কিছু উপন্যাস আছে, ছোট গল্প আছে, আমি আবার কবিতা আছে, আমি স্ক্রিপ্ট রাইটার, আমার 5টা নাটক অন এয়ার হয়েছে। তারপরে এগুলো আছে, বাট আমার সব কিছু ছাড়িয়ে আমার যেটা মনে হয় যে আমি একজন খেলোয়াড়, এটা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং লিনু আপা কিন্তু আরেকটা কথা বলে নাই, সেটা হচ্ছে সেই গিনেস রেকর্ড। গিনেস, হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য অনেক প্রায়, এটা আমার রেকর্ড, তাই না? হ্যাঁ, আমি এটা মানে আমাদের চাচ্ছি, ভাবতে এই জন্য ভীষণ আমি ভালো বললাম যে লাগে। বন্ধুদের মুখেই আজকে হ্যাঁ, সব হ্যাঁ। কথা চলে আসবে, আমাকে নীরব থাকলে আমি একটা চলবে। ছোট্ট গল্প বলি। লিনু আপার সাথে আমার পরিচয়টা কিভাবে ঘটে, এমনি তো মানে লিনু আপার সাথে আমাদের বয়সের গ্যাপ খুব বেশি না, কিন্তু আমরা ছোটবেলা থেকে, লিনু আপাও তখন ছোট আমরাও ছোট, তখন খেলা দেখতাম। কারণ আমি এখন বলি না যে, অনেকে বলে না যে এটা শুনতে খুব খারাপ দেখা যায় যে আমি ছোটবেলা থেকে আপনাকে দেখি, তার মানে সে অনেক বড়, না, আমরা কাছাকাছি সময়ে। বাট ওই যখন থেকে দেখতাম, সবচেয়ে ভালো লাগতো লিনু আপা খেলোয়াড়ের চাইতে হচ্ছে তখন হচ্ছে আমাদের একটা খেলোয়াড় বলতে আমরা ম্যাক্সিমাম হচ্ছে দেখে একটু মাসল, তারপরে একটু একটু পুরুষালী চেহারা, কিন্তু লিনু আপা অপূর্ব সুন্দরী একজন মেয়ে, মানে যেমন স্টাইলিশ, মানে তখন থেকে পত্রিকা দেখলে পরে পড়তাম সেই মানুষটা যে একসময় আমার বন্ধু হবে, এটা একদম কল্পনার বাইরে ছিল। একদিন আমি তখন ইন্দোনেশিয়াতে আমার ফ্যামিলি নিয়ে আমরা ইয়েতে যাব, ঈদ ভ্যাকেশনে যাব, তো বেশ 10 বছর হয়ে গেছে। তো তখন আমি এমনি একটা ফেসবুকে তোমার সাথে পরিচয় হয়েছে টুকটাক, মানে ওইটা কিন্তু তোমার সাথে কথা হয় অনেকক্ষণ। তো আমাকে হঠাৎ আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে ইন্দোনেশিয়ার বালিতে কি করা যায় বা এরকম কি যেন একটা দিয়েছিলাম, তো দেখি লিনু আপু আমাকে নক করেছে মেসেঞ্জারে, এবং ফেসবুকে ছিলাম তার আগে, তখন মেসেঞ্জারে নক করেছে, তারপর আমি আবার কল ব্যাক করলাম, তারপরে আমাদের সাথে কথা হলো। তো সেই যে কথা, সেই সূত্রপাত ধরে কোথায় কোথায় যেতে পারি। লিনু আপা আবার খুব ভালো ট্রাভেল করে, আমিও খুব ট্রাভেল করি। কলিয়াপা একসময় অনেক করতো, এখন একটু করছে না অনেকগুলো কারণবশত, বাট আমরা খুব ট্রাভেল করি। তো ওইটাও একটা কমন একটা পছন্দের একটা জায়গা, আমাদের পছন্দের একটা জায়গা। তো সেই জায়গা থেকে লিনু আপাকে আমার খুব ভালো লেগেছিল যে যা আমাকে এক্সপিরিয়েন্স করতে বলেছিল, আমি প্রত্যেকটা লিনু আপার গাইডলাইন ধরে পুরো ট্রিপটা করে আসি। ওই হলো বন্ধুত্বের সূত্রপাত, তারপর থেকে এই পর্যন্ত। অসাধারণ। তো এই যে গিনেস রেকর্ড আপনার নাম যাওয়া, এই চ্যালেঞ্জটা কিভাবে এলো আপনার সামনে এবং আপনি সেটাকে কিভাবে মোকাবেলা করলেন? এটার তো একটা স্টোরি আছে। যখন আমি তো শুরু করেছি বলেছি 9 বছর বয়সে, তা আমার 74-এ প্রথম আমি ঢাকা, আমি তখন সিলেট সাজিবাজার থাকতাম, বাবা আমার পিডিবি ইঞ্জিনিয়ার ছিলেন, তো উনি ম্যানেজার হিসাবে যখন ঢাকায় আসতেন বিভিন্ন কাজে আসা যাওয়া করতেন, তো সেই সময় আমার আব্বা বললেন যে পেপারে দেখেছে যে তোমাদের ঢাকায় একটা টুর্নামেন্ট হচ্ছে, তখন আব্বা বলে তোমাদের নিয়ে যাব। তখন আমরা বাসায় অলরেডি টুকটাক খেলা শুরু করে দিয়েছি। তা আমি আসলাম,
খেললাম এবং আমার বড় বোন চ্যাম্পিয়ন হলেন। 74-এ ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো আমার বড় বোন, আমি রানার্স আপ হয়েছিলাম। আমরা জীবনে ফার্স্ট কিন্তু বাংলাদেশে প্রথম ন্যাশনাল হয়েছে 74-এ টেবিল টেনিস, এবং ওই টুর্নামেন্টটা আমরা 2 বোনই কিন্তু ফাইনালিস্ট ছিলাম। তো এটা তখন মানে এটা তখন কাভারেজ এত পেপারে এসছে সে সময়, যে সিলেট শাহজিবাজার থেকে 2 বোন এসছে ঢাকা শহরে এবং সবাইকে হারিয়ে। তখন কিন্তু আমি বড়দের সাথে কম্পিট করে, তখন কিন্তু জুনিয়র সেকশন ছিল না, সেটা আমি যাদের সাথে কম্পিট করেছি বেশিরভাগ দেখা যাচ্ছে 20 বছর, আমার তো তখন মাত্র কত হবে 10 বছর বোধহয় বয়স হবে, 10 বছর। তো যাই হোক আমি চ্যাম্পিয়ন হলাম। তারপর এবার এভাবে আস্তে আস্তে আমার 77 আমি ন্যাশনাল ফার্স্ট চ্যাম্পিয়ন হলাম, তখন আমার বয়স 12.5 বছর। বাংলাদেশে কিন্তু এত অল্প বয়সে ন্যাশনাল চ্যাম্পিয়ন আর আগে কেউ হয়নি। সেটা কিন্তু আমি যদি অ্যাপ্লাই করি সেটাও কিন্তু আমার গিনিস রেকর্ড হবে। যাই হোক ওটা অ্যাপ্লাই করিনি। তো 77 থেকে 2001 পর্যন্ত আমার কিছুদিন আমার 4-5টা টুর্নামেন্ট আমি খেলিনি ন্যাশনাল, আর কিছু টুর্নামেন্ট হয়নি। তো সব কিছু মিলে 16 বছর আমি যখন ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম, তখন আমার এটা কিন্তু একটা বড় জার্নি। যেমন আমার মনে আছে 93-তে আমি একটা ব্যাক ইনজুরিতে পড়ি, দিল্লিতে আমি খেলতে গিয়েছিলাম। তখন থেকে কিন্তু আমার মানে লাইফে স্ট্রাগল শুরু হলো। কিন্তু যেহেতু ভালোবাসার জায়গা আসলে ছাড়া যায় না, যাকে একবার আপনি ভালোবাসবেন তাকে ছাড়াটা খুব কঠিন। তা আমি ওটার প্রতি এত বেশি মানে কি বলবো, মানে এত বেশি ভালোবাসা ছিল আমার টেবিল টেনিসটার প্রতি, ছাড়তে পারি না। অনেকে হয়তো আমার যে ব্যাক ইনজুরি আছে অনেকে হয়তো ছেড়ে দিত, কিন্তু আমি ছাড়িনি। আমি স্ট্রাগল করা শুরু করলাম, আমি জিমে যাওয়া শুরু করলাম, প্রতিদিন নিয়মিত জিম করতাম, সুইমিং করতাম, করতে করতে নিজেকে ফিট রাখার চেষ্টা। তারপর আমাকে খেলার সময় ভল্টারি ইঞ্জেকশন দিয়ে খেলতে হতো। আমার মনে আছে যে একবার সাব গেমসে আমি 13টা ভল্টারি ইঞ্জেকশন পুশ করেছিল আমার শরীরে, মানে আমাকে এত পেইন ছিল, তারপর আমি খেলেছি। যাই হোক আল্লাহ অশেষ রহমত, সব কিছু ছাড়িয়ে যখন 2001-এ আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম, তখন আমার একজন শ্রদ্ধেয় ভাই হেলাল ভাই, ওনার সাথে কথা বললাম। উনি বললেন, এর আগে একজন ছিল ইশতিয়াক আহমেদ কারেন, উনি আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন। উনি বললেন তুমি এখন খেলা ছেড়ো না কেন? আমি কিন্তু খেলা ছেড়ে দেওয়ার চিন্তা করছিলাম তখন, 96-এ সেটা। তখন উনি বললেন না তুমি খেলা ছেড়ো না, আর কয়েকটা বছর চ্যাম্পিয়ন হলে তোমার গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তোমার নাম যাবে। তখন আমি এটাকে এর আগে কিন্তু আমি গিনিস সম্পর্কে আমার তো মানে ইন্টারেস্টও ছিল না। তারপর চ্যাম্পিয়ন হওয়ার পর উনি হেলাল ভাই অ্যাপ্লাই করলেন আমার হয়ে, এবং তখন ওরা জানালো যে তোমার এটা ওয়ার্ল্ডে আর কারো কোনো দেশে ডোমেস্টিক এরকম ন্যাশনাল চ্যাম্পিয়ন শুরুটা নেই, তোমার এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু কাউকে বলিনি তখনও, কারণ বাই চান্স যদি একটু মিস হয় তখন লজ্জায় পড়বো। তারপর 2002-তে ওরা আমাকে সার্টিফিকেট পাঠালো, হ্যাঁ এটা ওয়ার্ল্ড রেকর্ড। তখন এটার জন্য এটার জন্য আমাকে অনেক ফাইট করতে হয়েছে, এবং আল্লাহ শেষ রহমত অ্যাট লাস্ট আমি সেটা অ্যাচিভ করেছি। বাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরও আড্ডা দেব, আরও গল্প শুনবো। আরেক বন্ধুর মুখ থেকে তো শোনাই হলো না, তার আগে একটু বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে আবার গল্প করব। সময় বড় বেরসিক, সে তার মতো করে বয়ে চলে, থামানো মুশকিল। নির্ধারিত বিরতির সময় হলো, একটু পরেই আসছি। বিরতি শেষে আলাপচারিতা, তাদেরকে নিয়ে আবারও ফিরে এলাম তোমাদের কাছে। আমাদের সাথেই আছো আশা করি। আর জুম আড্ডায় যুক্ত হবে একটা সময়, তখন আবার সবার সাথে কথা হবে। এরপরে আমি আবিদা নাসরিন পলি আপা, এতক্ষণ শুনছিলেন আপনি সবার কথা, এবং এখন আপনার কথা বলার পালা। হ্যাঁ, আমার জার্নিটা বলবো যে আমি কিভাবে সাংবাদিকতা আসে। হ্যাঁ, না প্রাণের বাংলা আমার অনেক পরে, এটা আমি প্রাণের বাংলাটা হয়েছে 2016-এ। তারপরে আমি কিন্তু যখন অনার্সে পড়ি তখন থেকে আমি পত্রিকা জগতের সাথে জড়িত, হ্যাঁ অনেক আগে থেকে। তখন মানে আনন্দ বিচিত্রা ছিল, বিচিত্রার একটাই আনন্দ বিচিত্রা। আমি প্রথম কন্ট্রিবিউটর হিসেবে আনন্দ বিচিত্রায় ঢুকি, এবং ওইটা ঢোকাটা ছিল এরকম যে ফিডব্যাকের মাকসুদুল হক, তখন ব্যান্ড নিয়ে আসলে কোথাও লেখা হতো না,
হ্যাঁ ব্যান্ড নিয়ে লেখা হতো। তো মাকসুদ ভাই একদিন আমাকে আর আমার সাথে আরেকজন ছিলেন, উনিও তখন সাংবাদিকতা করতেন, এখন ছেড়ে দিয়েছেন, যে তোমরা না এই একটা ওইখানে আনন্দ বিচিত্রা কথা বলতে পারো যে ব্যান্ড নিয়ে, যেন ব্যান্ড সঙ্গীতের উপর একটা পেজ বা কি এরকম করা যায় কিনা, তাহলে তো আমরা তোমাদেরকে হেল্প করব। তারপর আমরা ওই সম্পাদকের কাছে যাই, বলি, তারপর উনি আমাদেরকে জাস্ট একটা পেজ প্রথমে দেন। তো একটা পেজ দিয়ে আমরা তখন ব্যান্ড পরিচিতি, বাংলাদেশে যে ব্যান্ডগুলি আছে পরিচিতিগুলি প্রথমে লিখতে শুরু করি। তারপরে ওনারা দেখে এটার খুব ভালো, ফিডব্যাকটা খুব ভালো, তারপরে আমাদেরকে হ্যাঁ পেজ বাড়িয়ে দেন। তখন আমরা ওই যে গিটারে কর্ড দিতে শুরু করি, কর্ড আবার বাচ্চু ভাই দিত, বাচ্চু ভাই পুরস্কার পেলেন, 21 পদক পেলেন এই বছর, বাচ্চু ভাই দিতেন। এইভাবে আসলে আমার শুরু। তারপর আমি পার্মানেন্ট হই 90 সনে, যে ফজল শাহাবুদ্দিনের একটা পত্রিকা ছিল নান্দনিক, এটা ছিল পাক্ষিক, ওইটাতে আমি প্রথম পার্মানেন্ট হই। তারপর ওই পত্রিকাটা কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায়। তারপর আমি বেক্সিমকো মিডিয়াতে ঢুকি। বেক্সিমকো মিডিয়ার একটা পত্রিকা ছিল অন্বেষা, মুক্তকণ্ঠে না অন্বেষা, ওইটার এডিটর ছিলেন মাহফুজুল্লাহ। এটাতে ঢুকি, ওইটাতে আমি 97 থেকে 98 পর্যন্ত ছিলাম। তারপর ভোরের কাগজে চলে আসি, ফিচারে, ভোরের কাগজে ফিচারে। তারপর ভোরের কাগজে আমি ছিলাম 2004 পর্যন্ত। তারপরে সংবাদে চলে যাই। তারপর সংবাদ থেকে আমি 2009-এ চাকরি থেকে চলে আসি। আসার পর বেশ কিছুদিন এমনিই ছিলাম, লেখালেখি করতাম অন্য পত্রিকায়। তারপর আমি নিজে যে অনলাইন পত্রিকাটা আমার প্রাণের বাংলা, এটা এখন পর্যন্ত ওইটাতে আছে, ওইটাই করছি। অনেক অনেক। আর তার আগে আমি অনেক কন্ট্রিবিউটার, যখন স্টুডেন্ট ছিলাম অনেক পত্রিকা করেছি। আনন্দ ভুবন, গণ আদালত একটা পত্রিকা ছিল, ম্যাগাজিন, এই উইকলি, ওইটাতে করেছি, আনন্দ ভুবনে করেছি, মানে অনেক পত্রিকায় কাজ করেছি। হ্যাঁ, তখন কন্ট্রিবিউটার ছিলাম আর কি, লিখতাম লিখে পয়সা আর কি, লিখে পয়সা এরকম অনেক কম ছিল, কিন্তু খুব মজা লাগতো। ওইটা পেলে হয়তো একটা 4 পৃষ্ঠা লিখলাম, 200 টাকা বিল হলো, এইরকম আর কি ছিল তখন এরকম। এটা তো একদম আলাদা। হ্যাঁ এই যে দুজন বন্ধু, ওনাদের দুজনের পেশাও আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ আলাদা। এই তিনজন কিভাবে সংযুক্ত হলেন? ওনাদেরটা মোটামুটি জেনেছি, এবার আপনারটা বলেন। লিপির সাথে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি খুব চারুকলায় যেতাম। আমাকে কেউ বুঝতোই না যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আর কি, সবাই ভাবতো আমি চারুকলাতে পারি, সারাক্ষণ এখানে আড্ডা মারতাম। তখন লিপির সাথে আবার একটা মজার ব্যাপার, আমার সাথে কিন্তু লিপির বরের সাথে আগে পরিচয় হয়েছে, তন্ময়দা। তারপর তন্ময়দা আমাকে লিপির সাথে পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ, তন্ময়দা আমাকে বোন বানালো। তারপর আমাকে বলল, বোন হতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয় ভাই, হ্যাঁ হ্যাঁ দায়িত্ব আছে এগুলো। তারপরে লিপির সাথে পরিচয়, এইভাবেই কিন্তু লিপির সাথে, এবং সেই যা মানে পরিচয়টা এখন পর্যন্ত আমাদের আছে। মানে মাঝখানে হয়তো অনেক সময় দেখা গেছে যে অনেক যোগাযোগ কমে গেছে, তারপর আবার যখন একসাথে মনে হচ্ছে হ্যাঁ কালকেই তো মনে হয় আমাদের দেখা হলো। লিনু আপার সাথে এরকম, লিনু আপার সাথে আমার আগে পরিচয় ছিল, কিন্তু এটা বন্ধুত্বের মতো ছিল না। এটা আবার আমরা সব বন্ধুরা যখন একসাথে হতাম, তো ওইখানে লিনু আপা আসতো, মানে লিনু আপা আবার আমার ওই বন্ধুদের বন্ধু, তো ওইভাবে লিনু আপার সাথে। এখন লিনু আপা আমাদের, লিনু আপা মানে আমার খুব একটা প্রিয় মানুষ, কিভাবে কাছের মানুষ হয়ে যায়, এটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন লিনু আপা আমাদের খুবই প্রিয় একটা মানুষ। আমাদের সপ্তাহে মানে প্রতিদিন তো কথা বলতে পারলে ভালো, কিন্তু সপ্তাহে একদিন হলো কথা বলবো, মাসে একদিন হলো আমরা আড্ডা দিব কোথাও বসে। হ্যাঁ, আচ্ছা আজকে আমরা এখান থেকে বের হয়ে আমরা আজকে আমরা আজকে পেয়েছি সময়, আমরা এখান থেকে আমাদের প্ল্যানে আছে। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, কলি আপা ভুলে গেছে বলতে, সেটা হচ্ছে কলি আপার বন্ধুত্বটা তো অনেকদিন, মাঝখানে হয় না অনেক কাজের ফাঁকে বা যে কোনো কারণে হয় একটু গ্যাপ হয় বা ইয়ে হয়, কিন্তু আবার দেখা হলে পরে সেই বন্ধুত্বটাই ইয়ে হয় না যে অনেকদিন পর দেখা হলো, কথা হলো রেগুলার। মাঝখানে হয়তো ওরকম একটু আমাদের ছিল যে আগে আমরা যখন ধানমন্ডিতে আউটলেট ছিল, কলি আপা অলমোস্ট প্রতিদিনেরই কাস্টমার ছিল যে, এবং তার কলি আপা পুরো ফ্যামিলি সবাই বিবিয়ানা। সবচেয়ে মজা, আমি কিন্তু বিবিয়ানা ছাড়া কোনো কাপড় পরি না। তারপর লিপির এলকে ব্যান্ডটা হলো এলকে, আমার কোনো কাপড় নাই এগুলো ছাড়া। তারপরে এখন কিছু করতে হবে, কারণ তারপরেরটা আমি বলে দিচ্ছি। তারপরে আমরা এরকম হঠাৎ করে আবার অনেকদিন পর মানে হ্যাঁ মাঝখানে একটু একটা ছোট গ্যাপ ছিল। তারপরে কথা হতে হতে মনে হলো কি আচ্ছা আমরা না বন্ধুত্বের জায়গাটা অনেক সময় কি একটা কাজের মাধ্যমেও অনেক সময় আবার রিনিউ হয়। তো
কলিয়াপাড় আর আমার একটা জায়গায় ওই লিনাপো খুব ফ্যাশনেবল, তুমি রাগ করো না। কলিয়াপাড় আর আমার হচ্ছে কলিয়াপাড়ও একটা, কিন্তু তার একটা ওইটা বলতে ভুলে অনেক গেছে, আগে তার ছিল। কিন্তু একটা ছোট্ট বুটিক বুটিক ছিল, ছিল। সেটার নাম ছিল ফেরিওয়ালা, ফেরিওয়ালা, সরি ফেরিওয়ালা। আজিজ এবং মার্কেটে সেটা কিন্তু বেশ ভালো করতো। তো অনেকদিন পর আমরা এরকম কথা বলছি, তখন আমরা বললাম কি, আর কলিয়াপা আমরা কিন্তু 3 বন্ধু, আবার আমাদের ভেতরে একটা জিনিস আছে, এটা আজকে যদি এটা ওপেন কখনো বলি না, আমরা একটু চ্যারিটি করি, যে কোনোভাবেই হোক আমরা করতে পছন্দ করি, এটা অনেক ওয়েতে। তো আমাদের কাছে কলিয়াপাড়ার আমার একটা সময় গল্প হতে, তো আমরা বললাম কি, আচ্ছা আমরা একটা কাজ করি না, আমরা এমন একটা কিছু করি যেটা দিয়ে মানুষকে আসলে আমরা হেল্প করতে পারি, কীভাবে করতে পারি। তখন ফার্স্টে আসলো যে দুজনেরই একটু বুটিক নিয়ে, আমার তো এক্সপিরিয়েন্স আছে, কলিয়াপাড়াও একটা সময় একটা এক্সপিরিয়েন্স আছে, ওইটা দিয়ে আমরা আবার নতুন একটা ব্র্যান্ড ওপেন করেছি, সেটার নাম হচ্ছে এসো। সেটা কলিয়াপাড়া আমার এটা নতুন ব্র্যান্ড, ওটা হচ্ছে ফ্যাশন ফর চ্যারিটি। হ্যাঁ, মেইনলি এটাই হচ্ছে আমাদের না, এটা হচ্ছে আমাদের একটা আছে, আমরা দুইজনে মিলে যে চ্যারিটি করব, তো এইটার একটা প্ল্যাটফর্ম দাঁড়া করানো হচ্ছে। তো ওইটার প্ল্যাটফর্মটার নাম দিয়েছি আমরা খোলা জানালা। ওইটার ভেতরেই অনেক কিছু থাকবে। তো সে চ্যারিটি করতে হলে তো একটা ইনকাম সোর্স বের করতে হয়, সেটা আমরা এসোটা প্রথম করলাম, লঞ্চ করলাম, যে এখান থেকে যে ইনকাম হবে সবটা তো আর চ্যারিটি করতে পারবো না, এখানে আমাদের খরচও আছে, যতটুকু পারি এখান থেকে চ্যারিটি করব। কিন্তু এটা নিয়ে আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা আছে, পরবর্তীতে আমরা হয়তো কিছু একটা করব। বলো লিপি, এখন তুমি বলো। এই তো শেষ, এটা বলা হয় না যেহেতু ওই জায়গাটাতে। আর এসোর তো মোটামুটি আমাদের বন্ধুরা তো আমাদের ক্লায়েন্ট, আর এসোটা খুব নাম কি দিব আমরা কোনো কিছুই ভাবতে পারছিলাম না। হঠাৎ করে লিপি একদিন বলে, আচ্ছা এসো দিলে কেমন হয়। আমাদের মাঝখানে আমাদের একটা জিনিস আমরা বলতে আমার মনে হয় ভুলে গেছি, আমরা 3 জনই কিন্তু খুব প্রাণীকে ভালোবাসি। মানে লিপি কাছ থেকে যেমন, ও কিন্তু বিড়াল বলেন, কুকুর, যেটাই বলেন না কেন, প্রাণী খুব ভালোবাসে। আর যখন করোনার সময়, তখনও আমার গল্প হতো, তখন তো বেশি গল্প হতো, তখন ও বলতো যে খুব খারাপ লাগে, কুকুরগুলা না খেয়ে থাকে, আমি প্রতিদিন খাওয়াগুলো আমি নিচে দিয়ে দিই, তোমরাও দিবা। ওই ফার্স্ট কিন্তু আমার মাথায় ছিল না ওইটা, এমনি আমার বাসায় আসতে দিতাম, ঠিক আছে। তো ও যখন আমাকে এটা বললো, তখন আমাকে একটা খুব ক্লিক করে জিনিসটা। তখন আমি বাসায় সমস্ত খাওয়া যেগুলো আছে সব প্রতিদিন আমি খাওয়া দেওয়া শুরু, ওই যে 2020 সালে শুরু হলো খাওয়া দেওয়া, স্টিল এখন পর্যন্ত আমার বাসায় আমি ওই অভ্যাসটা চালু রেখেছি। প্রতিদিন আমি মানে নিচে যেগুলো কুকুর হোক, বিড়াল, যেরকম খাওয়া আমি দিই। তো এটা যে মানুষের ভিতরে মনে হয় যে এই জিনিসগুলো থাকা খুব প্রয়োজন। হ্যাঁ, একটা, কারণ ওরা তো কিছু বলতে পারে না। আমিও কিন্তু আজকে আসার আগে কুকুরের জন্য খাবার প্যাকেট করে রেখে তারপরে আসছি, এরকম এটা তো একদম আমার খাবার আমরা সবাই করি আসলে, আমাদের ভিতরে আমাদের অনেক মিল, অনেক মনের মিল আছে। হ্যাঁ, মনের ভাবনার সাথে চিন্তার সাথে একটু বিরতি শেষে ফিরে এলাম। 3 বন্ধুর দারুণ আড্ডা জমে উঠেছে, তোমরাও আছো আমাদের সাথে। আরেকটা কথা, ওই যে জুমে চলে আসতে হবে, কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, তাহলে আমরা আরও বন্ধুর সাথে আরও দীর্ঘ আলাপ করতে পারবো। সাথেই থেকো। কলিয়াপা ছিলেন কথায়। আপনাদের দুজনের মধ্যে, এই 2 বন্ধুর মধ্যে আরেকটা মিল আছে, সেটা হলো আপনাদের বাবার বাড়ি, সম্ভবত আপনার বাবার বাড়ি আর ওনার বাবার কর্মস্থল একই জায়গায় ছিল। লিনিয়াপা তখন কি ওনাকে চিনতেন? না, অনেক পরে, ছোট ছিলাম। পরে এরকম মনে হয়েছে না যে মনে হয় তোমাকে দেখেছি কোথাও, কখনো দেখা হয়েছে কিন্তু কথা হয় না? না, ওই আমরা দেখেছি নিশ্চয়ই, কলিয়াপা আমি দেখেছি। আসলে আমার তো তখন খুব নাম তো অনেক পরে, মানে পরে এসছে, আমি তো অনেক আগে শুরু করেছি আমার জীবনের সবকিছু, আমার অনেক আগে শুরু। যেমন একটা মজার ঘটনা বলি, যেমন কলেজ লাইফে যেটা হতো, আমি তো 14 বছর বয়স থেকে ইনকাম করা শুরু করি। আমি কিন্তু আমার 14 বছর বয়স থেকে আমি বাবা মার কাছ থেকে কখনো পকেট মানি নেই। এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট আমি যখন সেই সময় যে টাকাটা ইনকাম করতাম, তখন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যেরকম, তার কাছাকাছি, সুতরাং অ্যামাউন্টটা যথেষ্ট। হ্যাঁ, তা আমি যখন কলেজে ভর্তি হই, তখন আমি দেখতাম যে আমার ফ্রেন্ডরা 10 টাকা করে নিয়ে আসছে, মানে কেউ 10 টাকা, কেউ 5 টাকা। সেই সময় তো অনেক টাকা, তাদেরকে 10 টাকা মানে অনেক টাকা সেই সময়। তখন আমি দেখতাম যে ওরা একদিন আমার কাছে বলছে যে আমরা সব 10-12 জন বন্ধু আমরা আপনার গাউসিয়াতে আমরা ঘুরতে গেছি, তা সবাই বলছে খুব খিদা পেয়েছে। হ্যাঁ,
এখন 10 টাকা দিয়ে তো কারো খাওয়া হবে না। খাওয়া হবে না। কিন্তু আমি কত বন্ধু পাগল সেটা বলি গল্পটা। তখন আমি দেখলাম যে সবাই খেতে চাচ্ছেন, কি করে? আমার তখন আমার নানুর দেয়া এত বড় একটা গোল্ডের, তখন তো গোল্ড পরে ঘোরাফেরা করার কোনো ব্যাপার ছিল না। তা আমার ওটার ওজন ছিল প্রায় 2 ভরি মতন সেই সময়, 2 ভরি, হ্যাঁ। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে বন্ধুরা খেতে চেয়েছে, এখন মানে খুব খারাপ লাগছে। তখন আমি করলাম কি, শোনো, একটা শর্তে তোমাদের আমি খাওয়াতে পারি, বিল যা আসবে সবাই কালকে তোমরা আমাকে পেমেন্ট করবা, কিন্তু আমি জানি আমার কাছে টাকা নেই। তখন ওদেরকে আমি বললাম তোমরা একটু দাঁড়াও। আমি করলাম কি, গোল্ডের দোকানে চলে গেলাম, যে আমি বললাম যে আমার গোল্ড থেকে আমি বললাম যে এতটুকু কাটেন আপনারা। কেটে আমার মনে আছে তখনকার সময় আমি 650 টাকা পেয়েছিলাম ওইটুকু গোল্ড বিক্রি করে দিলাম। তারপরে বললাম চলো এবার তোমাদের সবাইকে খাওয়াবো। তখন সব বন্ধুরা আমরা খেতে গেলাম, গোল্ডটা বিক্রি করে কিন্তু খেতে গেলাম। ওদেরকে মানে ওদের সবার ভাগে হয়েছিল 55 টাকা করে, মানে কিন্তু 55 টাকা আমি জীবন আর পাই নাই, এটা জীবন পাইনি। যখন ওদের সাথে গল্প কথা বলে না, ওটা শুধু আসে পরে দিব। তো এইটাই হচ্ছে বন্ধু। আর তারপর যে কলেজ জীবনে ইনকাম করতাম, তো তখন আমি ওদেরকে 10 টাকা তো ওদের কিছু হতো না, আমরা সব বন্ধুকে আমি বেশিরভাগ সময় খাওয়াতে, কারণ আমি অনেক ছোটবেলা থেকে ইনকাম করা শুরু এখনো করেছি। লিনু আপা আমাদেরকে খাওয়ায়, চলো এখানে আমি খাওয়াবো। সেটাই আসলে খাওয়াটা তো কিছু নাই, যে আড্ডা মারবো খাবো, এই তো একটু লাইফ তো খুব শর্ট, খুব আমরা তো একবারের জন্য এসেছি পৃথিবীতে। লিনু আপাকে যদি বলি লিনু আপা চলো ওই ইয়েতে যাই, হ্যাঁ চলো আমি খাওয়াবো তোমাদের। না, এটা আসলে তো ওরা তো আমার চেয়ে একটু বয়সে তো ছোট, আমারই তো উচিত, তাই না? বেশিরভাগ একটু অভিভাবক বন্ধু, আমি কিন্তু ওদের মজাজিক শাসনও করি, এটা সত্যি কথা, একটু শাসনও করি আমি। এটা কোনটা মানে আমি কিন্তু আসলে বন্ধু হলো আমি কিন্তু শাসন করি ওদেরকে একটু, এটা করবে না, ওইটা করবে না, এইভাবে এটা করা ঠিক হয়নি, এটা করি। এবং ওরা এটাকে খুব পজিটিভলি নেয়, কারণ আমি যেটা বলি আমি খুব ভিতর থেকে কনফিডেন্টলি বলি, তো ওরা সেটা বিলিভ করে, এবং এটা আমার ভালো লাগে যে এটাই তো সম্পর্ক, এটাই তো বন্ধুত্ব। আমি আপনার অনেক গুণপনার মধ্যে একটি মানে গুণপনা আমরা দেখব, তাকে জুমে আমাদের বন্ধুরা যুক্ত হয়েছে, মানে আপনাদের সাথে পরিচিত হবে। তানিয়া নওয়াজ, আসসালামু আলাইকুম। আনমিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম, শুভ সন্ধ্যা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমাদের আজকের বিষয় ছিল চ্যালেঞ্জ, আর আমাদের সাথে আছেন লিনু আপা, লিপি আপা, কলি আপা, দুজনেরই 2 অক্ষরে সুন্দর সুন্দর নাম। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। খুবই পরিচিত, একদম খুবই স্বনামধন্য ব্যক্তি সবাই, আমরা জানি, সবাই ওনাদেরকে চিনি। এবং লিপি আপার যে প্রতিষ্ঠান, সেখানে ড্রেস আমি প্রচুর পরি, খুব ভালো লাগে আমার ওনার কালেকশন গুলা, ওনার ডিজাইন গুলা। আর আমাদের ক্রীড়াবিদ আপা এবং অন্য আরেকজন আপা আছেন, ওনাদেরকে আমি ছোটবেলা থেকেই চিনি, খুবই ভালো লাগে। আর যেই আজকের যে বিষয়টা খুবই সুন্দর। তো আসলে কি সবাই আমরা চেষ্টা করি আমাদের নিজেদের জায়গা থেকে কিছু না কিছু করার। আমিও অনেক ছোটবেলা থেকে অনেক কাজ করে আসছি, টিউশনি করতাম ছোটবেলা থেকেই। তো আমি আমার নিজের হাত খরচ নিজেই চালাতাম। আমি কখনো মানে ওইভাবে আমার প্যারেন্টসদের কাছ থেকে চেষ্টা করতাম যে যতটুকু না নেওয়া যায়। এবং আমি খুব কাজ করতে পছন্দ করি, সব ধরনের কাজই মোটামুটি আমি জানার চেষ্টা করি। এখনো আমি শেখার চেষ্টা করি প্রতিনিয়ত প্রত্যেকটা কাজ। তা আসলে শেখা জানার মধ্যে তো কোনো শেষ নাই, আমাদের যে কোনো বয়সেই কিন্তু আমরা শিখতে পারি। ডাজ নট ম্যাটার আমার বয়স কত, আমার বয়সও কিন্তু এখন কম নয়। হ্যাঁ, তো আমি প্রতিনিয়ত প্রতিটা সুন্দর কাজ, সুন্দর যেই মানে কি বলে সৌন্দর্য যেখানে আমি দেখি, যেই কাজের মধ্যে আমি সৌন্দর্য খুঁজে পাই, আমি সেটাই শেখার চেষ্টা করি। থ্যাংক ইউ সবার আপা, কাছ থেকে আমি কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপাদের কথা শুনছিলাম, খুবই ভালো লাগে আপাদেরকে, পার্সোনালি আমি খুবই পছন্দ করি ওনাদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ। মিষ্টি আপা, আনমিউট করে কথা বলে। আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, শুভ সন্ধ্যা।
আসলে ভালো আছি আজকে সবাই, আমি অনেক আমার ভালো মায়ের আছি। বাসায় এসেছি। আমার মায়ের বাসায় এসেছি, আমার ভাইয়ের বউ চা বানিয়ে বসে আছে, কিন্তু আমি বললাম আমি একটু নেক্সাসে অ্যাটেন্ড করব, তারপরে তোমাদের সাথে টি পার্টি করব। বাহ। এই তো আপু। তা আপু চ্যালেঞ্জ দিয়ে কিছু বলবো আপু? হ্যাঁ, আপনার এই যে তিন বন্ধুর গল্প শুনলেন এবং এর সাথে মিলিয়ে চ্যালেঞ্জ, আপনার জীবনের চ্যালেঞ্জ কেমন ছিল? আপু আমার জীবনটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভেরি স্মুথলি, অত কষ্ট এখনো হয়নি, সামনে কি আছে জানি না, আমার জীবনটা স্মুথলি যাচ্ছে, তবে কিছু চ্যালেঞ্জ তো থাকেই। তো আমি দেশের চ্যালেঞ্জের কথা বলছি আপু। বর্তমানে যে পরিস্থিতি, আমি চাই আমাদের দেশটা চ্যালেঞ্জের মুখোমুখি না হয়ে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ হোক, এবং তার জন্য আমি দুটো লাইন একটু বলতে চাচ্ছিলাম আপু, বলবো? বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তা বলি আপু। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর মলিন বেশ, কেন গো মা তোর ধুলার আসন, কেন গো মা তোর মলিন বেশ, শত কোটি সন্তানে যার ডাকে উপচে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। আহা আহা, অনেক অনেক আপু, ধন্যবাদ। অনেক ভালোবাসা দেশের জন্য। থ্যাংক ইউ। এই যে দেশের কথা এবং সুজলা সুফলা শস্য শ্যামলা আসার সাথে আমার একটা অনুষঙ্গ মনে পড়ে গেল। হ্যাঁ, যে আপনারা তিন বন্ধু একসাথে অনেক কিছু করতে পছন্দ করেন, সামনে তো ইলেকশন, তিনজনকে একসাথে ভোট দিতে যাবেন? না, আমাদের তিনজন তো তিন তিন জায়গায়। জায়গায়। লিনু আপা তুমি আর আমি এক জায়গায়। আমি আরো এক জায়গায়, আচ্ছা, নিচে আচ্ছা, আলাদা। হ্যাঁ, তাহলে তো হাত এক ধরে জায়গায় হাত যেতে ধরে আমরা তো আই, উত্তরা। আই তবে সহচরী গাইতে গাইতে চলে যাওয়া যাবে। লিনু আপা আর আর আমি। লিপি আপা কোথায়? আমার আমার ভোট কেন্দ্র হচ্ছে কলাবাগান, তখন আমার অফিস কলাবাগানে ছিল, তো আচ্ছা, ওখান আচ্ছা। থেকে নাকি হয়ে গেছে, আমি তাই শুনলাম। আচ্ছা তো আমাকে ওখানে যেতে হবে ভোট দিতে। আচ্ছা, প্রথম ভোট কবে দিয়েছিলেন? আমার সনটা মনে নাই, আমি একবারই ভোট দিতে গিয়েছিলাম, একবারই। আচ্ছা আচ্ছা, আমি বেশ কয়েকবারই দিয়েছি। বাহ, আপনি সবকিছুতেই যেহেতু বেশ ভোট, না, আমি তাই আসলে ভোটের ভোটটা আমি একসময় এত হয়েছিল কি, মানে ভোট দেওয়াটা একটা আনন্দ, একটা মানে কি বলে, আনন্দের, আনন্দের হ্যাঁ, একটা ব্যাপার, উৎসবের উৎসবের মতো, মতো আমি ছিল। সেটাই বলছি তা যে আমার একটু- মনে আছে, আমার বয়স যখন হয়ে গেছে ভোট দেওয়ার, তারপর পরে আমি ভোট দিতে গিয়েছিলাম, সেটা ছিল শাহবাগে ছিল আমার ভোট কেন্দ্রটা। আমি তখন থাকতাম হাতিপুল পরিবাগে। আমার এখনো মনে আছে, আমি হেঁটে গিয়েছিলাম ভোট কেন্দ্রে, ওখান থেকে একদম জাদুঘর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। আমি খুব মজা করে আব্বার সাথে মজা করতে করতে করতে, আমরা 4 ভাই বোন খুব মজা করতে করতে ভোট দিতে গিয়েছিলাম। এবং তখনকার সময় যখন ভোট হতো, আমরা সারা রাত থেকে টিভির সামনে বসে থাকতাম। তখনকার সময় তো এত ফাস্ট ফুডের এরকম ছিল না, চল ছিল না। তখন আমার মনে আছে চানাচুর, তারপরে মুড়ি মাখা, তারপর টুকটাক মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে সব গণনার সময় সারা রাত টেলিভিশন বসে থাকতাম, টিভি চলতো, আমরা খাওয়া দাওয়া করতাম। আবার তখন হতো কি, সিনেমা হতো, হ্যাঁ, সিনেমা দেখাতো, তারপর গানের প্রোগ্রাম হতো, হতো। ওইগুলা ফাঁকে ফাঁকে ভোট গণনা মজা হতো। ছিল, মানে ওই সময় খুবই মজা ছিল, একদম সেটা মিস করি এখন। আমাদের জীবনে ওই আনন্দটা যদি আবার ফিরে আসতো এই ভোটের সময়, তাহলে মনে হয় খুব ভালো হতো। আমরা আসলে ভোটের সময় টেনশন কাজ করে, ঘর থেকে বের হতেই আসলে ভয় করে। ওনাদের তো আনন্দের কথা বলেছে, তারপরে এখন সমসাময়িক কথা বলেছে। আপনার কি মনে হচ্ছে, মানে আগে ভোট দিতে যাওয়ার এই যে আনন্দটা, সাজগোজ, হেঁটে হেঁটে, মানে রাস্তা কত দূর মাপ না করে হেঁটে হেঁটে যাওয়া, এখন এবারে কি এরকম মনে না, হবে? আমার কাছে কয়েক বছর ধরে মনে হয় যে ভোটটা কি দিতে পারবো, ভোট সেন্টারে গিয়ে দেখবো না তো কোনো গন্ডগোল হয়েছে বা কি, এটা একটা মনে হয়। আর এইবার খুব বেশি টেনশন কাজ করছে আসলে, যে কিভাবে হবে কি হবে, কারণ খুব অস্থির একটা পরিস্থিতি। মানে মানুষ এখনো বুঝতে পারছে না আদৌ ভোটটা হবে কিনা, মানে এইরকম একটা, মানে 12 তারিখ এসে চলে গেলে মনে হবে যে তারপর আমরা একটা স্বস্তির, কিন্তু ভোটটা হোক, আমরা চাই ভোটটা হোক। ওনারা চাও, সবাই যায়। আবার একটু বিরতিতে যাওয়ার সময় হলো। যারা জুমে আছেন বন্ধুরা সাথেই থাকুন, আসছি, বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরবো, সেই পর্যন্ত সাথে থেকো। ফিরে এলাম যথারীতি, আবারও আড্ডা জমবে জুমে এবং
সামনাসামনি তো বটেই। জুমাপুদেরকে দাঁড়িয়ে রেখেছিলাম, বসে আছে সবাই, কিন্তু বলেছিলাম যে অপেক্ষা করতে হবে একটু। মমি আপা আছেন, তারপরে নার্গিস আপা আছেন, আর হাসিনা আপা আছেন। হ্যাঁ, আর ওদিকে কে জানো, যাই হোক, এখন আমি কার সাথে কথা বলবো? নাহিদা আপা, আনমিউট করে আমাদের সাথে একটু কথা বলুন। আসসালামু আলাইকুম আপা, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে সব গুণী মানুষরা এখানে, একদম সবাইকে শুভেচ্ছা। এই বিষয়টা হচ্ছে চ্যালেঞ্জের মুখে, আসলে চলার পথে আমাদের সবাইকে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয় কোনো না কোনো ভাবে। তো সেভাবে আমারও টুকটাক চ্যালেঞ্জের মুখোমুখি ছিলাম, সেগুলো পেরিয়ে গেছি। তো চ্যালেঞ্জের জীবনে থাকবেই, ওইটাই পেরিয়ে চলতে হবে আমাদেরকে, ওভাবেই ওইটার সাথে নিয়ে আমাদেরকে ওইটার মুখোমুখি হয়ে আমাদের চলতে হবে। চলতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপা। মমি আপা, এবার আনমিউট করে আমাদের সাথে কথা বলুন। শুভ সন্ধ্যা আপু, শুভ সবাইকে এই যে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা আপু। আর জীবন মানেই চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ গ্রহণ করতে ভীষণ ভালো লাগে। আমি একজন উদ্যোক্তা হিসাবে শুধু এটুকুই বলবো যে চ্যালেঞ্জ ছাড়া মানুষের জীবন আগাবে না, চ্যালেঞ্জ থাকবেই, সবকিছু মিলে আমাদের চলতে হবে আপু। ধন্যবাদ আপু। অনেক অনেক ধন্যবাদ। এবার নার্গিস আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চ্যালেঞ্জের মুখে আজকে টপিকটা আসলে চ্যালেঞ্জিং, আমাদের এটা ব্যাপারে কথা বলতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সব বিষয়েই চ্যালেঞ্জটা নিতে হয়। যে টেলিভিশনে ঢুকবো, এখন সমস্ত কাজ শেষ করে তাড়াহুড়া করে এখানে বসছি, এটা একটা চ্যালেঞ্জ যে না, বন্ধুদের সাথে আড্ডা হবে, কথা হবে, দেখা হবে। এটা শুক্রবারটা দিন, পুরো সপ্তাহের অপেক্ষা। শনিবার আসতে হবে, শুক্রবার আসবে, সেই জন্যই আজকে যেমন করে হোক চ্যালেঞ্জ নিয়ে বসলাম, দেখা হলো সবার সাথে, দেখা হয়ে গেল সবার সাথে। অনেক অনেক ধন্যবাদ আপা। হ্যাঁ, হাসিন আপার সাথেই থাকুন, আমরা একটু লিনু আপার কবিতা শুনে আছি। আসলে আমি কবিতার এটা আমার এটা মনের কথা, মানে এটাকে আপনি যদি কেউ আমাকে বলে যে তুমি কবি, এটা আমি আসলে নিতে চাই না, কারণ আসলে আমি কবি না, এটা আমার শখের একটা জায়গা। কারণ ছোটোবেলার থেকে আমি লিখতাম, যখন আমার আব্বা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন খুব ছোটোবেলার থেকে, যখন যেটা মনে আসবে সেটা লিখবে, সেটা যাই মনে আসুক। যেমন আমি তো, লিপি বলেছে যে আমি খুব ট্রাভেল করতে খুব পছন্দ করি। তো আমার জীবনের প্রথম ট্রাভেলটা আমার 10 বছর বয়সে, আমি নর্থ কোরিয়াতে গিয়েছিলাম। এখন তো মানুষ নর্থ কোরিয়াতে যেতে পারে না, আমার জীবনের প্রথম ট্রাভেল আমি নর্থ কোরিয়াতে করেছি। এবং ওই থেকে আমার আব্বা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে বিদেশ যাচ্ছ, যেখানেই যাও না কেন সবসময় লিখবে। লেখার প্রতি আমার একটা খুব ফ্যাসিনেশন ছিল, এখনও সেটা আছে। সেই থেকে আমি যখন যা মনে আসে তাই লিখি। এটাকে আপনি কবিতাও ভাবতে পারেন, এটাকে আপনি মনে কথাও ভাবতে পারেন, যেটা ইচ্ছা। জীবন গাথা। এটা আমি রাত 9:40 লিখেছিলাম 4 তারিখে। হঠাৎ বসে আছি, হঠাৎ মনে আসলে একটা কথা লিখি তখন। আমার ভালো লাগে শীতকাল, অথচ জন্ম আমার ঠাটা গরমে। আমার ভালো লাগে সমুদ্র, পাহাড়, নির্জনতা, বিষণ্ণ দুপুর, অথচ কোলাহল আমাকে ছাড়ে না কখনো। যৌবনের স্বাভাবিক চাহিদায় হেরে গলায় গিয়েছিলাম, তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। অথচ ভালোবাসা আমাকে গভীর অন্ধকারে নিক্ষেপ করেছিল নিদারুণভাবে। পরন্ত বেলায় আমি নতুন করে জন্ম নিয়েছি, সময়ের দুরন্ত স্রোতের বিপরীতে নিজেকে দাঁড় করিয়ে ভেসে যেতে চাইনি। তাই আজ বেশ আছি, ভালো আছি, স্বপ্নবিহীন স্বপ্নবিলাসী জীবনে, যেখানে আমি আমার ভালোবাসা, আমি আমাকে জন্ম দেই শীতে, আমি আমাকে সাজাই নানা রূপে, আমি গান গাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই তো আমার রাজ্যে আমি একা, আমাকেই আমি ভাঙচুর করি, মেরামত করি, ছুটে বেড়াই, ঘুরে বেড়াই আমার মতো করে, যেখানে অন্য কারোর প্রবেশে দেখার নেই, থাকবে না কখনোই। বাহ, অসাধারণ অসাধারণ, আসলেই জীবনের অনুষঙ্গ। আমি একটু লিপি আপার কাছে যাব, তার আগে হাসিনা আপাকে অপেক্ষা করিয়ে রেখেছি। আনমিউট করে ছোট্ট করে আমাদের একটু শুভেচ্ছা দেন, আমরা শেষের দিকে আছি তো।
আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা ওয়ালাইকুম সবাইকে। সালাম, শুভ অনেক সন্ধ্যা। ধন্যবাদ। আমি বলবো যে বাংলাদেশে 3 জন রত্ন বসে আছে আজকে স্টুডিওতে। একদম একদম তো ত্রিরত্ন। যাই হোক, আপুর কবিতাটা অসাধারণ ছিল। লিপি খন্দকার আপুর কাজগুলো আমি দেখি, দারুণ সব কাজ, এবং দু একবার দেখাও হয়েছে বিভিন্ন মেলায়। তো যাই হোক, আজকের যে চ্যালেঞ্জটা, আমি একটা কথাই বলবো যে নারীদের জীবনটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং প্রতিটা ক্ষেত্রে। এটাকে আজকে ওরা চ্যালেঞ্জ, ওইটাকে উতরাই কিন্তু আজকে এত দূর এগিয়ে মেয়েরা ওই চ্যালেঞ্জ গুলাকে ওরা নিচে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য এবং সফলতা পাওয়ার জন্য, যার জন্য আজকে ওই চ্যালেঞ্জ গুলা কিন্তু আর চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জ থাকার পরও ওই কাজগুলা করে ওরা এগিয়ে গেছে অনেক দূর, আমি মনে করি একদম যতটুকুই গেছে যাই গেছে। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ লিপি আপা, চ্যালেঞ্জ তো ছিলই, কিন্তু আমি মনে করছি যে মানে এই যে অবয়ব এবং হাসিটুকু দেখে মনে হচ্ছে যে সেই চ্যালেঞ্জ খুব বেশি সাংঘাতিক ছিল না। হ্যাঁ, আমি ওনার কথার সূত্র ধরে একটা জিনিস বলি যে চ্যালেঞ্জটা কিন্তু মেয়েদেরকে একদম জন্মসূত্র থেকে, আমি একটা মেয়েদের কথা বলছি যে কতগুলো জায়গায় না বয়সন্ধিকালে একটা চ্যালেঞ্জ থাকে, তারপরে তার বিয়ের পরে একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ থাকে, সে যখন মা হতে যায় তখন তার আরও বড় একটা চ্যালেঞ্জ। ওইটা মানে এগুলো কিন্তু সব মোকাবেলা করে কিন্তু আমরা কাজ করে যাই। তো আমার সারা জীবনে আমি যখন শুরু করেছি তখনও আমার বয়স অনেক অল্প, যখন আমি আমার বিজনেস স্টার্ট করি তখন আমি সবসময় অনেক রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। ফার্স্ট চ্যালেঞ্জ ছিল তেমন একটা পুঁজি ছিল না, কিন্তু আমার বিজনেসের আকারটা দিনে দিনে অনেক বড় হয়েছে ওই ছোট্ট পুঁজি থেকেই। অনেক চ্যালেঞ্জ পার করতে হয়েছে, তো ওইটা গল্প করতে গেলে একটা বিশাল বিশাল গল্প। কিন্তু আমি না সবসময় এই চ্যালেঞ্জটাকে ইন্সপিরেশন হিসেবে নিতাম, যে এটাই একটা আমার জীবনের অনুপ্রেরণা। একদম, যে এইটা না থাকলে না, যে এই যে সামনে এগিয়ে যাওয়ার এই ধাক্কাটা পাওয়া যায় না, যে একটা করে চ্যালেঞ্জ আসবে এবং ওইটাকে মনে হয় যে তখন মনে হয় যে না আমার এই জায়গাটা ওভারকাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্রস করে যে আমি এটা করতে করতে কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছি। কিন্তু আমার গল্পটা যদি বলি ছোট্ট আকারে, যে চলার সবাই এখন দেখে যায়, যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি, ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্বন্ধে সবার একটা ধারণা হচ্ছে আমরা খুব সুন্দর একটা জীবনযাপন করি, খুব ফ্যাশন করে বেড়াই, বা খুব আমাদের লাইফস্টাইলটা খুব লাক্সারি। আসলে না, পিছনের গল্পটা হচ্ছে আমাদেরকে একদম আমার যে কারিগরটা কাজ করে ওর সাথে মিলেমিশে আমাদেরকে এই জায়গাটাতে পৌঁছতে হয়েছে। তো এটার মাঝখানের গল্প অনেক অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমি সবাইকে বলবো যে প্রত্যেকটা সেক্টরে যার যার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছাড়া কেউ কারো একটা জায়গায় এসে দাঁড়াতে পারে না, এবং সেটাকে এই অনুপ্রেরণা হিসেবে নিতে হবে জীবনে। এবং একটু কুলিয়াপার কাছে যাই, ছোট্ট করে এক লাইনে শেষের দিকে আছে কথা বলবো। চ্যালেঞ্জটাকে আমার মনে হয় কি, আমরা যদি পজিটিভলি নেই, মানে চ্যালেঞ্জটাকে ওইরকম জোরালো কিছু ওইটা না ভাবে পজিটিভলি নেই, তাহলে মনে হয় আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাই ওই গোলটা আমরা সুন্দরভাবে অর্জন করে। চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে, মানে নেগেটিভ হিসেবে না নিয়ে, যে চ্যালেঞ্জ জোর করে কিছু ওইটা না করে পজিটিভলি নিলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গোলটাতে পৌঁছে যাব আমি মনে করি। আমি চ্যালেঞ্জটাকে পজিটিভ ভাবে সবসময়। এটাই আজকের যারা আড্ডায় ছিল, আপনারা যারা ছিলেন, সামনে যারা আছে, তারা নিশ্চয়ই আনন্দের সাথে, আমরা যে কোনো চ্যালেঞ্জ আনন্দের সাথে অতিক্রম করব, তাহলে আর সেটা কোনো কষ্টদায়ক হবে না। এই ছিল আমাদের আজকের মূল কথা। আমাদের 3 বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এখানে আসার জন্য। আর তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে তাদেরকে অনন্ত ভালোবাসা, কারণ আমরা যতদিন এখানে থাকবো ততদিন তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে। তোমরা ছাড়া আমাদের সব আয়োজন বৃথা। দেখা হবে আবারও।